সবাই মিলে করলো জালি, কোচ এখন খাচ্ছে গালি। সবাই মিলে করলো জালি, কোচ এখন খাচ্ছে জালি। এটা আমরা গতকাল বিভিন্ন ইস্টবেঙ্গল সংক্রান্ত যত সব মানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে বা ফ্যান পেজ রয়েছে, সেখানে কিছু কিছু মন্তব্য দেখে মনে হলো, বা কিছু না মানে প্রচুর মন্তব্য দেখে মনে হলো। তাই মনে হলো একটু এটা নিয়ে একটু আলোচনা করা দরকার। আমি সকালে ঘুম থেকে ওঠার পর এখনো দেখে উঠতে পারিনি মানে বিভিন্ন লোকে কি লিখেছে বা খবরের কাগজ কি লিখেছে। তো এটা গতকাল রাত্রে যা একটা ট্রেন্ড দেখলাম, সেই ট্রেন্ডের ভিত্তিতেই এই অডিওটা করা। তো কোচম্যান অবশ্যই আমাদের যে আইএসএল এর কোচ কোদরাত বাবু, ওনাকে নিয়ে একটু আলোচনা করব। তো আমার যে চ্যাট ফোরামটা আমি চালাই, সেখানেও দেখছি এরকম প্রচুর মন্তব্য মানে গতকাল ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর থেকে। তো আমি কিছু জিনিস নিয়ে আলোচনা করব, যে জিনিসগুলো নিয়ে আগেও আমি একাধিকবার আলোচনা করেছি, বা আরও অনেক বেশ কিছু ইস্টবেঙ্গল ফ্যানও আমার এই চ্যাট ফোরামে আলোচনা করেছে। তো সেই জিনিসগুলো শোনার পর আপনারাই ঠিক করুন যে মানে কাকে আপনারা গালি দিচ্ছেন বা ঠিক করছেন কিনা গালিটা দিয়ে। তো প্রথমে আসা যাক একটা একটা অভিযোগ, যে কোচ নাকি ফ্রড। কোচকে ফ্রড আপনি তখনই বলতে পারবেন যখন সে আপনার কাছে একটা ফ্রড সিভি বা একটা ফ্রড ক্লেম করবে। মানে কোচ কি, মানে কোয়াদ্রা কি কখনো বলেছে যে তার কাছে 10 বছরের কোচিং অভিজ্ঞতা আছে? না, বলেনি। আর এমন নয় যে আজকালকার দিনে কারো সিভি দেখা যায় না, অন্তত ফুটবল জগতে যে কোচ রয়েছে তার সিভি দেখা যায় না বা রেজুমে দেখা যায় না, তা তো নয়। তো আপনার যদি চোখ থাকে, আপনার যদি জানার ইচ্ছা থাকে, তো আপনি নিশ্চয়ই জানতে পারবেন সহজেই যে কুয়াদ্রাতকে ভারতের বাইরে কোনো ক্লাব কোনোদিন কোচিংয়ের দায়িত্ব দেয়নি। কে কোচিংয়ের দায়িত্ব দিয়েছে? ভারতে কোচিংয়ের দায়িত্ব পেয়েছিল, সেটা একটা মানে ঘটনাচক্রে পেয়েছিল। মানে তার আগের কোচ, মানে সে যখন অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল বেঙ্গালুরু, সে চলে যাওয়ার পর তখন কোয়াদ্রার দায়িত্ব পেয়েছিল এবং সে 2.5 বছর দায়িত্বে ছিল। আহ, ওই তৃতীয় বর্ষে মানে টিমটা এতই বাজে পারফর্ম করছিল যে তাকে সরিয়ে দেয়। এর আগে পরে কিন্তু সে কোনোদিন কোথাও হেড কোচের দায়িত্ব পায়নি, এবং আপনি বলতে পারেন না অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্ব হয়েছে। দেখুন, অ্যাসিস্ট্যান্ট কোচ আর সিনেমা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর একই। সিনেমায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেখবেন আপনি, আপনার সাথে যদি ধরুন রাজ চক্রবর্তী আলাপ থাকে, রাজ বলবে এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হবি। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে অনেক ছোটোখাটো এসব কাজকর্ম করায়। এবার তাদের মধ্যে যাদের সত্যিকারের গুণ আছে তারা ডিরেক্টর হয়ে যায়, মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরই করে করে মানে কেউ বিশাল কিছু হয়ে যায় না ম্যাক্সিমাম ক্ষেত্রে। ওই 5 4 মাস খাটানোর জন্য মানে অ্যাসিস্ট্যান্ট আর না অ্যাসিস্ট্যান্ট না থাকা, এর মধ্যে বিশাল ফারাক। মানে অন্যান্য পেশা হয়তো নেই, যেমন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রফেসর হয়তো অতটা তফাৎ নেই, বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার। কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট কোচ কোচ, এর মধ্যে বিশাল ফারাক। মানে শুধু অ্যাসিস্ট্যান্ট কথাটাই নয়, একটা সি অফ ডিফারেন্স রয়েছে, একটা সমুদ্র রয়েছে, বিশাল সমুদ্র। তো এইটা গেল, মানে কোচ কিন্তু কখনো বলে কোচ যেটা করেছে সেটা আপনাদের মূর্খামি, কোচ যেটা করেছে একটু বুদ্ধিমানের মতন কাজ করেছে। কোচ বার্সিলোনাতে ছোটোবেলা ছিল, প্লেয়ার হিসেবে ছিল, এবং পরবর্তীকালে কিছুদিন মানে তার খেলোয়াড়ি জগৎ মানে খেলোয়াড় কেরিয়ার শেষ হয়ে যাওয়ার পর সে ফিজিক্যাল ট্রেনার ছিল, মানে ফিটনেস ট্রেনার, মানে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং শেখাতো। তো সেইটাকেই কোচ মাঝে মধ্যেই যখনই ধরুন ইস্টবেঙ্গল সংক্রান্ত প্রেস মিট হতো, তখন খুব বার্সিলোনার কথা বলতো, লা মাসিয়া বলতো। আর এটা মানে সাংবাদিক আর ফ্যানদেরই দোষ, যে তারা কখনো জিজ্ঞেস করেনি যে আপনি ইস্টবেঙ্গল সংক্রান্ত যখন প্রেস মিট করেন এত বার্সিলোনার কথা বলেন কেন। কোচ কিন্তু মিথ্যে কিছু বলতো না, একটু সত্যটাকে একটু মডিফাই করে বলতো, অর্ধ সত্যটাই, বা বার্কা আমাদের বার্কা, আমাদের বার্সা, এরকম করে বলতো। সেটা টেকনিক্যালি সত্যি, কিন্তু আমাদের বার্সা মানে কি, সে তো কোনোদিন বার্সা তো কোচ ছিল না। তো এরকম বলতে এবার আপনারা আপনারা তো আজকালকার দিনে মানে ফেক নিউজ, ফেক ভিডিও, ফেক অডিও, সব হোয়াটসঅ্যাপ গ্র্যাজুয়েট হয়ে গেছেন আপনারা। প্রথম আগেকার দিনে হতো জানেন তো, মানে ডবল এমএ, এই দুটো বিষয় এমএ হয়েছে। এখন লোকে সব ডাবল গ্র্যাজুয়েট, মানে অনেকেই ডাবল গ্র্যাজুয়েট। এক হচ্ছে কোনো কলেজ বা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়েছে, ইউনিভার্সিটি থেকে, তারপর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম লোক আজকাল ডাবল গ্র্যাজুয়েট। তো আপনারা এইগুলো মানে কখনো ভাবেননি। সুতরাং এখন কোচকে ফ্রড ফ্রড বলার কোনো মানে হয় না। এবার আসা যাক কোচকে কেন নেওয়া হয়েছে। এবার সেই লজিকটা খুব হাস্যকর। যখন লোবেরাকে পেল না তখন বললো আমাদের একটা আইএসএল জয়ী কোচ চাই।
এটা খুব বোকা বোকা। দেখুন আপনারা অনেকেই হয়তো স্টুডেন্ট, বা এই মুহূর্তে স্টুডেন্ট, বা অবভিয়াসলি কোনো না কোনো কালে স্টুডেন্ট ছিলেন। তো ধরলাম আপনারা অনেকেই হয়তো ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপেয়ার করেছিলেন। তো আপনারা যখন মানে ধরুন এই প্রিপারেশনে ছিলেন 11-12-তে, তখন কি আপনার যার কাছে কোচিং নিতেন তাকে জিজ্ঞেস করেছেন, ভাই তুমি কি নিজে ডাক্তার, তুমি কি নিজে ইঞ্জিনিয়ার? তা কি করেছেন? আপনার ফিজিক্সের টিচারের কাছে গেছেন, সে হয়তো ফিজিক্সে এমএসসি করেছে, পিএইচডি করেছে, বা হয়তো গ্র্যাজুয়েশন সিম্পল। আপনার আলাদাভাবে কেমিস্ট্রি টিচারের কাছে গেছেন, বা বায়োলজি টিচারের কাছে গেছেন, ম্যাথসের টিচারের কাছে গেছেন। ম্যাথসের টিচার হয়তো ম্যাথসে এমএসসি করেছে, কোনো কলেজে পড়ায়। তারা কেউই ডাক্তার, কেউই ইঞ্জিনিয়ার নয়। কিন্তু আপনি প্রত্যাশা করছেন যে তাদের কাছে পড়ে আপনি যাতে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা যে কোনো এন্ট্রেন্সে সুযোগ পেতে পারেন। তো আপনি যখন একটা কোচ খুঁজবেন, তো আপনাকে দেখতে হবে একটা কোচ যে ভালো খেলাতে পারে। এবার আপনি যদি ভালো টিম তৈরি করেন, আপনার টিম যদি ভালো খেলে একটা যে কোনো কোচের আন্ডারে, অটোমেটিক্যালি সে একটা টুর্নামেন্ট জিতে যাবে। মানে টুর্নামেন্ট জেতা কোচকে কেন লাগবে আপনার? আপনার লাগবে বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে একটা কোচ যে খেলাতে পারে, যে ঠিকঠাক করে প্লেয়ার হায়ার করতে পারে, বিদেশি হায়ার করতে পারে, বা ঠিকঠাকভাবে স্কাউটিং করতে পারে ইন্ডিয়ানদের ক্ষেত্রে। এইটা যদি হয়, আপনি কিন্তু আপনি আইএসএলটা জিতে যাবেন। আইএসএল জয়ী কোচ লাগবে না। আইএসএল জয়ী হলে সে কে কীভাবে জয়টা করেছে আপনি সেটাও তো দেখেননি। মানে কোচরা যখন বেঙ্গালুরুকে পেল, তখন আপনাকে ইতিহাস এটা মনে রাখতে হবে, প্রাসঙ্গিকতা। ইতিহাসটা খুব জানা দরকার। এখন অনেকে অনেক কিছু বলছে। এখন বলছে বোস এই বোসের সাথে সেই বোসের তুলনা করছে। সেই বোস আবার যাদের গালমন্দ করতো, যেই রঙগুলোকে গালমন্দ করতো, মূলত যে দুটো রঙকে মানে দেখতে পেত না, দেখতে পারতো না, সেই দুটো রঙের লোকরা আজকের বোসকে আবার প্রশংসা করছে। আমাদের বোস, সেই বোসকে মনে করিয়ে দিচ্ছে। মানে যেই দুটো রঙকে সেই বোস, সুভাষ বোস পছন্দ করতো না, তাদের ক্ষুদ্র রাজনৈতিক অভিসন্ধির জন্য বা মতের জন্য, যেই দুটো বিশেষ রঙকে, সেই দুটো রং আজকের বোসকে, এক ফুটবলারকে খুব প্রশংসায় ভরিয়ে দিচ্ছে। যাকে ওই ব্যাপারে যেতে চাই না। ঘটনা হলো যে আপনার কিন্তু এইটা দরকার ছিল যে একটা কোচ যে কোচিংটা করতে জানে। বাকিটা আপনা আপনি হয়ে যেত। আপনি যদি ঠিকঠাক করে প্লেয়ার চয়ন করতেন, বাকিটা আপনা আপনি হয়ে যেত। সেটা করেননি। এবার আসা যায় কিছু প্লেয়ারের বিষয়ে। যেমন এখন অনেকেই খেলা শুরু হওয়ার সাথে সাথে, বা খেলা হয়তো প্লেয়ার লিস্ট বেরোলো, সাথে সাথে ডেভিডকে গালাগাল দিতে শুরু করেন। কেন? ডেভিড কেন গালাগাল খাবে? ডেভিড তো নিজে থেকে তো ঢোকেনি ইস্ট বেঙ্গলে। আর আজকের ডেভিড, 2024-এর অগাস্ট মাসের ডেভিড, আর 1 বছর আগের ডেভিডে খুব একটা পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে ডেভিডকে কীভাবে গছানো হয়েছে বা প্রমোট করা হয়েছে, সেটাই হলো তফাৎ। কি বলা হয়েছে? আমরা আইএসএলের হাইয়েস্ট স্কোরারকে নিয়েছি, আমরা সুপার কাপের হাইয়েস্ট স্কোরারকে নিয়েছি, আমরা ডুরান্ডের হাইয়েস্ট স্কোরারকে নিয়েছি। এবার আপনি যদি ডুরান্ডের, মানে গত ডুরান্ডের হাই স্কোরার মানে ডেভিডকে নিয়েছে, এইভাবে ডেভিডকে মানে বিক্রি করা হয়েছিল বা প্রমোট করা হয়েছিল ফ্যানদের কাছে। এবার আপনি যদি দেখেন, তথ্যটা দেখেন তলিয়ে দেখেন, আপনি দেখবেন গত ডুরান্ড কাপে ডেভিড যে হাইয়েস্ট স্কোরার হয়েছিল, ও সবগুলো গোলই আই লিগ টিমের বিরুদ্ধে করেছিল। এবং আই লিগও নয়, মানে একটা বোধহয় আর্মি না এয়ারফোর্স এরকম কোনো একটা টিমের বিরুদ্ধে করেছিল, যারা টেকনিক্যালি কিন্তু মানে থার্ড ডিভিশনের টিম। ইন্ডিয়ার যে ফুটবল টায়ার সিস্টেমে আইএসএল যে 1 নম্বরে রয়েছে, সেকেন্ড রয়েছে আই লিগ, এরা কিন্তু মূলত থার্ড বা ফোর্থ ডিভিশনের টিম। তো এরকম টিমের বিরুদ্ধে সব গোলগুলো করেছিল। এবং আপনি ওই স্ট্যাটিস্টিক্সটা তলিয়ে দেখলেন না, আপনি ওপর একটা স্লোগান পেয়ে খুব খুশি হয়ে গেলেন, আমরা ডুরান্ডের হাইয়েস্ট স্কোরারকে নিয়েছি। এবং অনেকেই বলতে পারেন যে ঠিক আছে, ও আই লিগে আমরা তো অনেকেই তো প্রমোট করেছি,
ডাইরেক্ট সিএফএল থেকে তারা হয়তো সফল হবে। যেমন সায়ন খুব একটা খারাপ খেলেনি গত বছর, তো ডেভিড কেন হবে না? দেখুন, সায়ন কিন্তু আই লিগে ব্যর্থ হয়নি, ও আই লিগটা খেলেনি। যেমন সচিন তেন্ডুলকার কোনোদিন রঞ্জি ট্রফি খেলেনি, মানে কোনোদিন, মানে ও টেস্ট ক্রিকেট খেলার আগে রঞ্জি খেলেনি, টেস্ট ক্রিকেট খেলার অনেক পরে রঞ্জি খেলেছে। তেমনই সায়ন আই লিগ খেলেনি, কিন্তু ডেভিড তো আই লিগ খেলেছে এবং আই লিগও ব্যর্থ। প্রথমে বোধহয় আইজলের হয়ে খেলেছিল, সেটা আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু এই সাম্প্রতিক অতীতে মানে গত বছর আই লিগে তো ব্যর্থ। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ওকে যখন আই লিগে নামিয়েছিল ও ব্যর্থ। তো যে আই লিগে ব্যর্থ, সে হঠাৎ করে আইএসএল বা ইস্টবেঙ্গলে এসে একটা হায়ার লেভেলে সফল হবে, এটা কোন যুক্তিতে বলে? এটা কোন যুক্তিতে বলে? মানে যদি ধরুন ডেভিড আই লিগে না খেলে থাকতো, আপনি বলতে পারতেন না আমরা তো বুঝতে পারিনি, ও তো আই লিগে ও যে কেমন করতে পারছে বুঝতে পারিনি। কিন্তু ও তো আই লিগ গত বছর খেলেছে এবং খেলেও ব্যর্থ হয়েছে। এবার আপনারা অনেকে বলেন ও 4টে না 5টা গোল করেছে। 4টে 5টা গোলও কীভাবে করেছে আপনারা সেটা দেখছেন না, এইটা হলো প্রবলেম। আপনারা তলিয়ে কোনো কিছুই দেখেন না, কিছু জাস্ট নাম্বার স্ট্যাটিস্টিক্স আপনাদের দেওয়া হয় এবং আপনারা খুশি হয়ে যান, আপনারা তলিয়ে দেখেন না। যেমন গতকালে যে গোলটা ইস্টবেঙ্গল দিল, খুব ভালো গোল দিয়েছে নান্দা। যদিও নান্দা কিন্তু সেকেন্ড হাফে খেলতে পারছিল না। নান্দা ফার্স্ট হাফে ভালো খেলছিল, সেকেন্ড হাফে ওকে যখন সোয়াপ করে রাইট এ নিয়ে আসা হলো, ও একটা গোল করেছে, খুবই দুর্দান্ত একটা গোল করেছে, কিন্তু ও কিন্তু খেলতে পারছিল না, এইটা খুব জানা দরকার। ও অ্যাজ এ উইঙ্গারও খেলতে পারছিল না। গোলটা ভালো করেছে সেকেন্ড হাফে, ফার্স্ট হাফে ভালো খেলেছে। এবার আপনি যদি গোলটা দেখেন, আপনি দেখবেন গোলটা যে ক্রসটা করলো, অনেকে হয়তো বলবে দারুণ একটা ক্রস এসছে, ক্রসটা কিন্তু দারুণ ছিল না। ক্রসটা করার মুহূর্তে আপনারা যান না, আপনারা গিয়ে দেখুন, একটু জানার চেষ্টা করুন জীবনটা। ওই দিলাম, কেউ একটা দিল আর মচমচে করে খেয়ে নিলাম, এইভাবে জীবনটা দেখবেন না, জীবনটা ব্যর্থ হয়ে যাবে আপনার। আপনি যদি দেখেন যে ক্রসটা করলো, ক্রসটা করার সময় গোলের সামনে ইস্টবেঙ্গলের 2টো প্লেয়ার ছিল, নাম মনে পড়ছে না, 2টো প্লেয়ার ছিল। এমন একটা ক্রস করলো, ক্রসটা ওদের পেরিয়ে চলে এলো একদম ডান দিকে, মানে বক্স টক্স পেরিয়ে, বা বক্স না, মানে গোলপোস্ট পেরিয়ে ডান দিকে চলে এলো। ভাগ্যক্রমে, মানে খুব সৌভাগ্য আমাদের যে নান্দা ফলো করছিল, তাই নান্দা গিয়ে ওই ডান দিকে গিয়ে বলটা পেলো। আপনি এবার বলতে পারেন না এটা পূর্ব পরিকল্পিত, এটা পূর্ব পরিকল্পিত হতে পারে না, প্রবাবিলিটি বলছে এটা পারে না। তাহলে দুজন বক্সের সামনে কেন গেল? একদম বক্সের সামনে হায়েস্ট গোল স্কোরিং পসিবিলিটি যেখানে, সেখানে 2টো প্লেয়ার গেল, তাদেরকে পেরিয়ে একটা ক্রস এলো। এবং আপনারা যদি দেখেন এই ধরনের ক্রস গতকাল একাধিক এসছে, মানে ভুলভাল ক্রস। এবার এই ভুলভাল ক্রস কেন হয়? আমার ইউএসএতে থাকা একজন বলেছে যে অবশ্যই অনেক ক্ষেত্রে এরা ডিসপায়ার্ড হয়ে ক্রস করছে, কেননা এদেরকে কোচ শেখাচ্ছে না কী করে পাসিং দিতে হয়, পাসিং করতে হয়। একদম ন্যায্য কথা, একদম ঠিক, প্রযোজ্য। আরও একটা কথা হলো, আমরা যখন প্র্যাকটিস করি বা আমাদের টিম প্র্যাকটিস করে, তখন দেখবেন রোজ ক্লোজ ডোর হচ্ছে, মানে কাউকে ঢুকতে দিচ্ছে না, সেখানে ভেতরে কি প্র্যাকটিস করছে কেউ জানে না। আর ক্রসিং জিনিসটা খুব নির্ভর করছে আপনার উপর কতটা প্রেস করছে অপোনেন্ট, কতটা চাপ রয়েছে, সে কম সময়ের মধ্যে কতটা ভালোভাবে ক্রসটা করতে পারছে। যেমন কিছুদিন আগে মোহিত একটা ভালো গোল দিল, 2 দিন আগেই বোধহয়। তো আমার এক ইসমাইল ভাই গোলের ভিডিওটা পাঠালো, এবং গোলটা ভালো দিয়েছে, কিন্তু গোলটা করার সময় ওর হাতে অঢেল সময় ছিল, মানে ওকে কেউ, অপোনেন্ট টিমে কেউ প্রেস করছিল না, মানে ওর কাছে যে খুব টাইম ক্রাইসিস ছিল, খুব অল্প সময়ের মধ্যে সব কিছু করতে হয়েছে তা নয়। শুধু আমি বলবো যে আমি ঠিক জানি না, মানে যখন টাইম ক্রাইসিসে পড়বে, টাইম প্রেশারে, তখন ও কীরকম করবে সেটা দেখার অপেক্ষায় রইলাম। তো এরকমই আপনারা যে ইস্টবেঙ্গলের যে বিভিন্ন প্লেয়ারকে প্রমোট করিয়েছে, বিভিন্ন ফ্যান ক্লাব প্রমোট করিয়েছে, মানে ফ্যান ক্লাব তো ডাইরেক্ট প্রমোট করে না, ধরুন বিভিন্ন এজেন্ট প্রমোট করায় বিভিন্ন কোচের সাথে, ওই আর বললাম না। তো তারপর ফ্যান ক্লাবরা এদেরকে বেচার চেষ্টা করে।
তো যখন এই প্রমোশনগুলো হয় তখনও অনেক সমস্যা আছে, কাদের প্রমোট করছে, কী হিসেবে প্রমোট করছে। যেমন যেদিন গত বছর এইসব আমন, তারপর আরও অনেক প্লেয়ার আছে যেমন ওই কুঞ্জাম এদের প্রমোট করেছিল, সেদিনই আমার মনে হচ্ছিল খুব একটা ভালো ভবিষ্যৎ নেই। মানে আমি দেখতে পাচ্ছি তো, আমি ফুটবলার নই, কিন্তু আমার মতো আরও অনেকে আছে যারা ফুটবলার নয়, আমরা তো কোনোদিন লাথিও মারি না সেই অর্থে ফুটবলে, কিন্তু একটা তো অভিজ্ঞতা আছে জীবন সম্পর্কে। প্যারালাল এক্সপিরিয়েন্স খুব ইম্পর্টেন্ট। যে রাধে সে চুলো বাঁধে, কেন ইটস অল অ্যাবাউট লজিক্যাল থিঙ্কিং। আপনি জীবনটাকে কীভাবে দেখছেন, অ্যানালিটিক্যালি কীভাবে দেখছেন। এই যে অনেকে এখন সিবিআইকে গালমন্দ করছে, সিবিআই জবাব দাও, সিবিআই কেন কেস ক্লোজ করছো না। আপনাকে বুঝতে হবে কেন সিবিআই এত সমস্যা হয়। যে সুশান্ত সিং রাজপুতের নিয়ে একটা বিহার ইলেকশনের আগে 1 মাস খুব হইচই করলো কিছু টিভি চ্যানেল, তারপর থেকে পুরো চুপ, 4 বছর হয়ে গেছে, কেস সমাধান হয়নি। এইটারও কারণ আছে, কালকে কিছু বন্ধুকে বলছিলাম যে আমাদের যে কেন্দ্রীয় যে সংস্থা আছে তাদের ওরকম ডেডিকেটেড ইনভেস্টিগেশন টিম নেই। যখন কোনো একটা প্রজেক্ট পায়, এরকম রিকোয়ারমেন্ট আসে, তখন তারা বিভিন্ন সরকারি সংস্থা থেকে কিছু লোক নিয়ে আসে, লোনে নিয়ে আসে, নিয়ে একটা টিম দাঁড় করিয়ে দেয়। তো সেই টিমে তো একসাথে কাজ করার বা রেলিভেন্ট এক্সপিরিয়েন্স নেই, টিম ওয়ার্কের এক্সপিরিয়েন্স নেই। তো এই জন্য এদের একটা সমস্যা হয়, মানে বিভিন্ন কেস বা বেশিরভাগ কেস এরা সমাধান করে উঠতে পারে না। যাকে মূল প্রসঙ্গে আসা যাক, যেটা বলছিলাম যে আহ, এই বিভিন্ন ধরুন একটা মার্ক বলে একটা যে ছেলেটাকে এখন 88 নম্বর সাইড ব্যাক খেলছিল, লেফট ব্যাক, একে নিয়েও এখন অনেক গালমন্দ করছে। একে নিয়েও আমার প্রশ্ন, কাকে গালমন্দটা করা উচিত, মানে কোচকে নাকি যারা একে রেক্রুট করেছে, নাকি রেক্রুট করার পর যারা একের পর এক পোস্টার বানিয়ে গেছে। যখন মার্ককে রেক্রুট করলো তখন মার্কের যে মানে প্রশংসা করছে বা মার্কে যে ইন্ট্রোডাকশন দিচ্ছে, তাতে মার্কে প্রাইম পজিশন বলতে পারছে না। মানে ও কি, মানে কোন পজিশনে খেলে বলছে ভার্সেটাইল প্লেয়ার, এইগুলো শব্দগুলো যখন ব্যবহার করা হয় না, বুঝবেন কিছু একটা ঘোটালা আছে। মানে একটা প্লেয়ার, সে বিশ্বের যেখানকারই হোক, একটা উন্নত দেশের হলেও তার একটা বেসিক পজিশন বা প্রাইম পজিশন থাকে। যে ধরুন একটা সেন্টার ব্যাক, যে লেফট ব্যাকও খেলতে পারে, যে হয়তো সিডিএমেও খেলতে পারে, কিন্তু যখন বলে এ সর্বঘটে কাটালি কলা, বুঝবেন সে ওরকম মানে কোনো কাজেরই নয়, মানে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। এটা ঘটনা। এরকম বিভিন্ন বিষয়ে আছে। এই অনেক উল্টোপাল্টা প্রমোশন হয়েছে, অনেক প্রমোশন হয়নি, যার পেছনে অবশ্যই আমরা বুঝতে পারছি বিভিন্ন এজেন্টের হাত থাকবে। কেননা যে কোনো প্রমোশন হওয়া না হওয়ার পেছনে অবভিয়াসলি কোনো আর্থিক লেনদেন থাকবেই। তো এজেন্টদের তো আমরা চিনি না অনেকেই, কিন্তু আমরা এটা অন্তত বুঝে গেছি যে প্রচুর ফ্যান ক্লাব আছে, ইস্টবেঙ্গল ফ্যান আছে যারা ইন্ডিভিজুয়ালি অপারেট করে, তারা ওই ফ্যানের ছদ্মবেশে থাকে, বিভিন্ন ইনসাইড নিউজ দেয়, ট্রান্সফার নিউজ, কেননা তারা এজেন্টের সাথে কাজ করে, তাই এজেন্টের কাছে যে খবর থাকে এগুলো এদের কাছেও থাকে। এর এই খবরগুলো আগে থেকে বলে দেয়, যেহেতু এরা এজেন্ট বলে না যে বোমা পড়বে এই দিন, কেন না তার সাথে সিবিআই যোগাযোগ আছে, তাই আগে থেকে, বা কোর্টের যোগাযোগ আছে, তাই আগে থেকে বলে দেয় এরা ভেতরের খবর। মানে এজেন্টের সাথে যদি আপনি থাকেন, এজেন্টের দালাল হন, তাহলে তো আপনার কাছে থাকবেই খবর যে কোন প্লেয়ারকে ইস্টবেঙ্গল নিচ্ছে বা এটা সেটা, বা কাকে প্রমোশন দিচ্ছে, কেন এজেন্টের সাথে অবভিয়াসলি কন্ট্রাক্ট নিয়ে আলোচনা হয়। তো এই খবরগুলো আগে থেকে লিক করে 1-2 দিন আগে থেকে। আপনারা ভাবেন না এটা মানে ভগবান, এ যা বলছে এটা ঠিক। তারপরে এই যখন বলে যে মার্ক দারুণ প্লেয়ার, আপনি বিশ্বাস করে নেন। এই যখন বলে ডেভিড দারুণ স্ট্রাইকার, আপনি বিশ্বাস করে নেন। এরকমই ক্লেটনকে যে রাখা হলো, কেন রাখা হলো এই নিয়েও আগে অনেক আলোচনা হয়েছে, কে কার পিঠ চুলকোনোর জন্য রাখলো জানি না। তো এরকম প্রচুর সমস্যা আছে যেখানে কিন্তু অনেকেই জড়িয়ে আছে। কালকে একজন ইস্টবেঙ্গল ফ্যানা বলছে, দাদা তুমি এই প্লেয়ারের নামগুলো একটু বলে দেবে। সরি, ভুল বললাম, কোচের নাম। আমি বল কেন আমি বলতে যাব, আর শুধু এই কোচ কেন, শিক্ষিত অভিজ্ঞ কোচের কি অভাব আছে? এরকম প্রচুর কোচ আছে। ইস্টবেঙ্গল যদি ঠিকঠাক করে কোচ নিতে চায় তো নিক, এর তো প্রচুর কোচ আছে। আমি কেন 1-2 কোচের নাম বলতে যাব? মানে আমি কি দালাল নাকি, যে এই কোচের দালাল? মানে আমি কেন কোনো কোচের নাম বলতে যাবো? আমি কোনো কোচ নয় সেটা আমি বলতে পারি, যে আপনি ধরুন একটা কোচের একটা নাম দিলেন, তা বললেন এই কোচটা কেমন, সেটা আপনিও চাইলে বলতে পারেন, আপনি
ট্রান্সফার মার্কেটে যাবেন, গুগল করবেন, তা আপনি জীবনপঞ্জি পেয়ে যাবেন, ইতিহাস পেয়ে যাবেন। কেউ যে ধরুন একজন কোচের 55 বছর বয়স, কিন্তু সর্বসাকুল্যে তার 2.5 বছর কোচিং এক্সপিরিয়েন্স, রেলিভেন্ট এক্সপিরিয়েন্স। এটা বুঝতেই পারছেন, 55 বছর বয়স হয়ে গেছে, 2.5 বছরের রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, একে আপনি কী হিসেবে নিয়েছিলেন? তো এটাই বলার ছিল, আর টানবো না। এর মধ্যে যদি আপনি বুঝে থাকেন তো বুঝবেন, না তা কোনোদিনও বুঝবেন না। সকালে ভালো থাকবেন।